তাহলে কি এবার বাংলাদেশ বর্ডারকে হাতিয়ার করে এইখানে এবার যুদ্ধটা শুরু হবে? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। তাহলে টার্গেট কি সাধারণ মানুষ? তাহলে কি পাকিস্তান চাইছে একটা বড় ধরনের কিছু একটা ঘটাতে? আমি ওই ছবিগুলো আরেকবার একটু রিকল করি। এই যে একজন ইউএসএর বাসিন্দা যাকে উত্তরপ্রদেশ থেকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং কিভাবে এই লোকটা এখানে আসে, এবং আমরা জানি যে তার সম্পর্কে বিভিন্ন জায়গা, কখনো সে ব্যাঙ্গালোরে গেছে, বিভিন্ন জায়গাতে গেছে, এবং অবশেষে তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে গত জুলাই মাসে। তাহলে কি এ সিআইএ এজেন্ট? তাহলে কি আইএসআই এর পেছনে সিআইএ কাজ করছে? অ্যাবসলিউটলি। এর সম্বন্ধে আপনি জেনে আশ্চর্য হবে, নিজের কথাটা বলেছে। আমি থাইল্যান্ড ছিলাম, থাইল্যান্ড থেকে আমি নৌকা করে আমি শ্রীলঙ্কা এসেছি, শ্রীলঙ্কা থেকে আমি ভারতে ঢুকেছি, আর ওখানে গোয়াতে আমি গোয়াতে ছিল, এবং ব্যাঙ্গালোরে ওর আত্মীয় রয়েছে, তার কাছে কাগজপত্র থাকলেও থাকতে পারে, এরকম অনেক। আমার কাছে কিছু নেই, আমার কাছে মোবাইল ফোন নেই, কিছু আর কিছু মিটারের জন্য ধরা পড়লো, নালে পালিয়ে যেতে নেপালে। কেন পালিয়ে গেল? এইটা নতুন ইন্ডিয়া। এই নতুন ইন্ডিয়াতে আমরা এইসব চক্র চলতে দেব না। এই সিআইএ হোক বা অন্য কোনো, যে তুরস্ক হোক বা পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক বা যে কোনো কান্ট্রি হোক, আমরা ছাড়ছি না। আর তাই জন্য এটা জর্ডানকে আগে আপনাকে ধরে আপনাকে দেখিয়ে দিল এরা কি আমরা কি আছি, রাইট? দ্যাট ইজ পয়েন্ট। আজকে রউফ রানার কথাটা আপনাকে বলি, এই হাবড়াতে বসে কি করেছে, ওর টাস্কটা নিশ্চয় ছিল একটা সামরিক টাস্ক ছিল। দেখুন দেখুন আপনি কত ইয়াং লোক, এর চেহারা দেখুন, এর চোখ দেখে পাকিস্তানি নাগরিক এটা, রাইট? আমাদের কাছে 14 বছর ধরে আছে। পুরোপুরি এখানকার যতগুলো আপনার আইডেন্টি কার্ড, যতগুলো জিনিস আছে সব এখান থেকে প্রকিওর করে আপনার অনেকগুলো কাজ। এর কাজ কি ছিল? হাবড়া এরকম জায়গা, আপনি বললেন দমদম এয়ারপোর্ট, আরে হাবড়া থেকে তো আমাদের ফোর্ট উইলিয়ামও কাছাকাছি আছে, ব্যারাকপুরও কাছাকাছি আছে, আমাদের যতগুলো সামরিক লোক আছে সব বর্ডার কাছাকাছি আছে। এর কাজ ছিল নিজে ওখানে গিয়ে 12 বছর ধরে কিছু করতো না, আমাদের ক্যান্টনমেন্টে এসে কোনো রেলওয়ে স্টেশনে বসে চেষ্টা করতো কি আমাদের সার্ভিং এক্স সার্ভিসম্যান কারা আছে, ওদের সঙ্গে বন্ধুত্ব। কে ভাই আমি তো কাঠ মিস্ত্রি আছি, তোমার বাড়িতে যদি কোনো কাজ আছে তুমি বলে দাও। কাঠ মিস্ত্রি 2-3টে কাজ হলো। নাম্বার 1, ওর একটা কভার পেয়ে গেল কি আমি তো কাঠ মিস্ত্রি আছি, দেখো আমি তো বাংলাদেশে লোক, আমি তো অর্ডিনারি লোক, আমার কাছে তো এখানকার থাকার জিনিস আছে। নাম্বার 1। নাম্বার 2, কিছু পয়সা পাবে ওখান থেকে, কেন যে আইএসআই থেকে পয়সা পাঠাতো বাই হাওয়ালা, তাই জন্য তো হাবড়া কারেক্ট করেছে। তৃতীয়, এ ওখানে বসে হাবড়া থেকে আপনার কলকাতা আসা, হাবড়া থেকে আপনার বাংলাদেশ যাওয়া, হাবড়া থেকে নর্থ বেঙ্গল যাওয়া, এটা খুবই সহজ কাজ ছিল। আর এখান থেকে ইনফরমেশনগুলো আসা যাওয়া, কেন যে এখানে খুব ঠিক পপুলেশন আছে হাবড়ার, যারা স্মাগলার, যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে স্মাগলিং করছে, কন্ট্রাব্যান্ড, যার মধ্যে ফেক কারেন্সি, যার মধ্যে গোল্ড আছে, যার মধ্যে হিউম্যান ট্রাফিকিং আছে, ওরা ওখানে বসে ওদের সঙ্গে কথা বলছে। এর সঙ্গে মহিলাও ধরা পড়বে, দেখবেন আপনি। এ হানি ট্র্যাপ বলি, এটা আমরা বলি চেন কনসেপ্ট। পাকিস্তান আইএসআই এদেরকে শিখিয়ে দেয়, পকেটে একটা আইডেন্টি কার্ড মুটে লুকে নাও আর মানুষের কাছে যাও, বলো আমি তো এক্স সার্ভিসম্যান আছি, তুমি বলো তুমি কোথায় আছো, কি করছো, তোমার কি প্ল্যানিং আছে। যতগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেটস আমাদের, যতগুলো আমাদের স্ট্র্যাটেজিক আড্ডা আছে, যেটা আমাদের সাউথ বেঙ্গলে আছে, জায়গা আমি বলতে পারবো না, আমি বলবো না। আমাদের রেল কেন বলছে এনি, কেন যে আপনি দেখলেন আমাদের একটা আগ্নি যেটা আছে, এখন রেলের উপর কি আমরা আগ্নি ফায়ার করছি, তার মানে এত জবরদস্ত মিসাইল সিস্টেম যেটা আছে, ওর জন্য একটা স্পেশাল ট্র্যাকিং সিস্টেম বা অনেকগুলো জিনিস স্পেশাল জিনিস এই লোকেট করার চেষ্টা করছিল কি আমাদের ইস্টার্ন কমান্ড, আমাদের ইস্টার্ন থিয়েটারে ওরকম জিনিস যেটাতে আপনার রেল থেকে কি করে আমরা মিসাইল ছাড়বো, যেটা আপনার পাকিস্তানকে খান করবে বা চায়না দিকে যাবে বা বাংলাদেশ যেদিকে যেতে হয় ওদের এসে। তাই জন্য রেল খুবই, আর রেল সঙ্গে আরও অনেকগুলো জিনিস আছে। এখানে তো আপনি দেখবেন আমাদের ব্যারাকপুর, ইচ্ছাপুর, অনেক জায়গায় দমদম, এইসব জায়গা দিয়ে অ্যামিনিশন তৈরি হচ্ছে, কী রকমের অ্যামিনিশন তৈরি হচ্ছে, হোয়াট ইজ দ্য রেট অফ প্রোডাকশন, কি আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি আছে এর জন্যে। তা কথা হয় যে 12 বছর ধরে এটা চললো, তাহলে এখন পর্যন্ত কেউ কিছু বললো না কেন? হঠাৎ করে জুলাই আগস্ট মাসে আপনি কেন ধরছেন? এটাই তো আপনি স্লাইড দেখাচ্ছেন। রিজন ইজ ভেরি সিম্পল। আমাদের একটা ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডে দুটো রকমের জিনিস আছে। একটা, যদি আপনি এরকম নেটওয়ার্ককে আপনি স্পট করেন, তাহলে ওই স্পট করে ওটাকে মনিটর করবেন কি ওদের মধ্যে টেকনিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আপনি ঢুকবেন। টেকনিক্যাল মানে ওদের শুনতে থাকবেন বা ইন্টারনেট দেখবেন কি করছে, আর ফিজিক্যালি আমি অন্য লোককে ওদের নেটওয়ার্কে ঢুকিয়ে এই জানার চেষ্টা করব কি ওরা কি করতে চাইছে। এটা লং টাইম, মানে 5 বছর, 10 বছর, 15 বছর, রাইট? এটা ইসরায়েলিরা করেছে। ইসরায়েলি যেটা হিজবুল্লাহ চিফকে মারলো অনেকদিন, 5 বছর, 6 বছর, 10 বছর, এরকম প্ল্যানিং। অন্য গ্রুপ আছে না, আমি তো দু বছরের জন্য এসেছি, সবার চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য আছে। এই 2-3 বছরের মধ্যে আমি একটা নেটওয়ার্ককে শেষ করব, আমি আমার বসকে দেখাবো কি আমি তো 2টো ধরেছি, 3 জন লোককে ধরেছি, 4 জন লোককে ধরেছি, আর ওটা দেখে মানুষগুলো পালিয়ে যাবে।
এর মধ্যে দুটো জিনিস আমার মনে হয় যে আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আগে থেকে রানা রউফকে জানতো, ওরা এটাও জানতো কি যদি ওরা প্রিম্যাচিউর করে দেয়, ওরা যদি মমতার টাইমে যদি একে ধরে নেয় তাহলে ও ছাড় পেয়ে যাবে। আর যা এর সঙ্গে লুপ্ত আছে, মহিলা হতে পারে, মহিলাই হবে আমি জানি, এর সঙ্গে অনেকগুলো লোক আছে, ওরা পালিয়ে যাবে। মমতা এরকম লিক করে দেবেন যত লোক আছে ফাট করে ম্যাচে চলে যাবে। কেন যে এখানে তো মিনি পাকিস্তান ছিল, এখানেই তো ওই ধর্মের লোক ছিল যারা বারবার বলেছে কি আমাদের ধর্মে যারা যাদের জন্ম নেই ওদের থেকে বেশি অভাগা কারা, তা আমরা তো অভাগা লোক। তো এরকম যখন লোক, এরকম মেন্টালিটি লোক যখন ওদের মন্ত্রিমণ্ডলে, মমতা মন্ত্রিমণ্ডলে আজকেও আছেন, আমাদের লজ্জার বিষয়। ওরা পাকিস্তানে যাচ্ছেন না কেন আমাদের চিন্তা, এটা আমি ভাবছি। ওরা সব যতগুলো হোটেল ওদের যতগুলো আছে ওদেরকে ইনভেস্টিগেট করা হচ্ছে না কেন? এই যে লোক আছেন যারা আমাদের মাটিতে, বঙ্গমাটিতে, ওরা ওদেরকে ইনফরমেশন দিয়ে দিত, তাই জন্য হতো। তাহলে ফার্স্ট অপশন হলো কি রানা রৌফের মতন লোক এসছো, ঠিক আছে, তোমরা কি করছো, আপনাদের কত মডিউল আছে, তোমাদের টাস্কিং কি আছে? কেন যে এর মোবাইল থেকে যেরকম আমরা মিডিয়াতে খবর পাচ্ছি, আপনি ঘড়ির এর মধ্যে আপনি যদি যান, নেপাল, বাংলাদেশ কানেকশন, শ্রীলঙ্কা কানেকশন, অ্যান্ড ফাইনালি আপনার পাকিস্তানের কানেকশন। এর মধ্যে তো আপনি ভুটান পাচ্ছেন না, এর মধ্যে আপনি মায়ানমার পাচ্ছেন না। কেন? বিকজ ওখান থেকে এসব কাজ করা যেতে পারে না। অ্যান্টি ইন্ডিয়া যেটা সেন্টিমেন্ট আছে, শুধু এই যে 4-5টা কান্ট্রি ওখান থেকে এরা অপারেট করতে একদম। পারে। এবং এটা একটা বড় চক্র এবং এর বেশ কিছু আপডেট Yes. এবং তথ্য এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে এসে পৌঁছেছে এবং গত 4 জনকে বিগত এই কয়েক দিনে অ্যারেস্ট করা, এটাও কিন্তু একটা বড় সাফল্য বলা যেতে পারে। এবং সূত্র মারফত যেটা উঠে আসছে যে এদের সঙ্গে আর কারা জড়িত তাদেরও এবার সন্ধান চলছে। একেবারে বড় নেটওয়ার্ক ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল এই হামিমের। আমরা চট করে একটু দেখিয়ে নিই শেষ করার আগে যে গত কয়েকদিনে কাদের কাদের অ্যারেস্ট করা হলো। আসুন আমরা শুরু থেকে আরও একবার দেখানোর চেষ্টা করি। গ্রেফতার করা হয়েছে রানা রাউফকে, তাকে গ্রেফতার করা হয়েছে হাবড়া থেকে। কোথাকার বাসিন্দা সে? ফয়সালাবাদ, পাকিস্তানের বাসিন্দা। কি তার টার্গেট ছিল তদন্তকারীদের দাবি? তিনি আইএসআই এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং ভুয়ো ভারতীয় নথি ব্যবহার করে কাজ করছিলেন বলে অভিযোগ। সন্দেহভাজন এই ব্যক্তিকে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আর কাকে অ্যারেস্ট করা হয়েছে? আদিত্য সিং রাজু, হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ কি তার বিরুদ্ধে? 3 তারিখে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি অভিযোগ? অভিযোগ অনুযায়ী স্থানীয় সোর্স হিসেবে লক্ষ্যভিত্তিক নজরদারি তথ্য সংগ্রহ করতেন, সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কাকে গ্রেফতার করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডলকে। কাকে গ্রেফতার? 31 তারিখে বর্ধমানে সে থাকতো। তদন্তকারীদের সন্দেহ সীমান্ত পারের হ্যান্ডলার এবং শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত স্থানীয় অপারেটিভ ছিলেন এই হামিম মণ্ডল। পাকিস্তানি স্পাই কেসের যে তথ্যগুলো উঠে আসছে। এরপর অর্পিতা সরকার, এই হামিম মণ্ডলেরই গার্লফ্রেন্ড, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ডের বাসিন্দা, পরে কলকাতায় আনা হয় তাকে। গ্রেপ্তারের তারিখ 31/7/2026। অভিযোগ রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়তা করেছিলেন। সেই গ্রেপ্তারে এই অভিযুক্ত এই অর্পিতা সরকার, অর্থাৎ 4 জনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে।